ঝিলকে অপমান করায় নিজের মাকে উচিত কথা শোনালো সাক্ষ্য। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ঝিল সকালবেলায় ঘুম থেকে উঠেই চলে গেছে রান্নাঘরে সবার জন্য চা করতে। এরপরে সাক্ষ্যও সেখানে পৌঁছে যায় আর বলে, তোমার না শরীরের অবস্থা খারাপ, আর তুমি কি না এখানে এসে এখন চা করছো? তোমাকে কিচ্ছু করতে হবে না, ঘরে চলো। কিন্তু ঝিল সাক্ষ্যর কথা শুনতে চায় না আর বলে, আপনি শুধু শুধু আমাকে নিয়ে ভাবছেন। আমার মতন মেয়েকে নিয়ে আবার কি ভাবছেন বলুন তো? আমাদের এসব সয়ে গেছে, সব কিছুই আমরা করতে পারি অসুস্থ শরীরেই, আপনি একদম চিন্তা করবেন না। কিন্তু সাক্ষ্য বারবার করে বলে, তোমাকে নিয়ে চিন্তার আছে, তোমার তো আজকে ব্লাড টেস্ট করতে যাওয়ার কথা। তুমি দয়া করে এখানে আর এরকমভাবে নিজের শরীরটাকে খারাপ করো না, চলো এখান থেকে। কিন্তু যেতে চায় না ঝিল, তাই সাক্ষ্য জোর করে ঝিলের হাত ধরে টানতে টানতে নিয়ে যায়। ঠিক সেই মুহূর্তেই চলে এসেছিল সাক্ষ্যর মা আর বলে, তুমি এই মেয়েটাকে নিয়ে কোথায় যাচ্ছ? সাক্ষ্য বলে, আর বলো না মা, ঝিলের শরীর তো এমনি খুবই অসুস্থ, তারপরেও ঝিল গেছে রান্নাঘরে সবার জন্য চা বানাতে। আগুনের পাশে থাকাটা এই সময় ওর জন্য সেফ না, সেই জন্যই আমি বলেছি। এরপরই সাক্ষ্যর এই দেখে সব প্রচণ্ড রেগে যায় সাক্ষ্যর মা আর বুঝতে পারে সাক্ষ্য হয়তো ঝিলকে ভালোবেসে ফেলেছে, নিজের স্ত্রীর জায়গাটা দিতে চাইছে। এ সমস্ত ভাবনা চিন্তা থেকে সাক্ষ্যর মা সাক্ষ্যকে বলে, তুমি কেন এই বাড়াবাড়িগুলো করছো আমি কিন্তু বুঝতে পারছি না। এই রকম মেয়েদের সব কিছুতেই অভ্যাস আছে, তুমি শুধু শুধু ওকে নিয়ে ব্যতিব্যস্ত হচ্ছ, এছাড়া আর কিচ্ছু না। সাক্ষ্য বলে, তুমি ভুল করছো মা, ও কিন্তু আমার পেশেন্ট, ও কিন্তু ভেতরে ভেতরে অসুস্থ। আমি যতক্ষণ না জানতে পারছি ওর কি হচ্ছে বা কি হয়েছে, তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। কারণ আমি একজন ডাক্তার, মাঝপথেই যদি রুগীকে ছেড়ে দিই তাহলে আমি নিজেকে কি করে ক্ষমা করব। এরপরে ঝিল বলে, তুমি চিন্তা করো না বড় মামি, আমি কোনোভাবেই তোমার ছেলের কাছে যাব না। আমি আমার সীমাটা খুব ভালো মতনই জানি, তাই তোমাকে এত কিছু ভাবতে হবে না, আমি সব কিছু সামলে নিতে পারবো। এরপরেই তখনই সাক্ষ্যর মা বলে, তোকে তোদের মতন মেয়েকে আমি খুব ভালোভাবে চিনি, তোরা কি করতে পারিস আর কি পারিস না। শোন, তোর ব্লাড টেস্ট করতে যাওয়ার কথা, তুই যা। তুই কি সাক্ষ্যকে নিয়ে যাওয়ার প্ল্যান করছিস? ঝিল তখন বলে, এ বাবা না না, আমি কেন ওনাকে নিয়ে যাওয়ার প্ল্যান করব? আমি একাই সব কিছু করতে পারবো, আমি তো এতগুলো বছর একাই কাটিয়ে এসেছি, তুমি আমাকে নিয়ে একদমই চিন্তা করো না। এরপর সাক্ষ্য বলে, গাড়িটা নিয়ে যাও, গাড়িতে করে চলে যাও। কিন্তু ঝিল তখন বলে, লাগবে না, এতগুলো বছর তো এই ট্রেনে বাসে করেই যাতায়াত করেছি, এখন গাড়ি দিয়ে কি করব? আর বড় মা, তুমি কিন্তু আমাকে আর অপমান করো না, কারণ মনে হয় আমি এই অপমানটা ডিজার্ভ করি না, সেই জন্যই তোমাকে কথাটা বললাম। সাক্ষ্য বলে, মা তুমি তো জানো যে আমি একজন ভালো ডাক্তার হওয়ার চেষ্টা করি সব সময়। তো ভালো ডাক্তার হওয়ার আগে যেটা দরকার, ভালো মানুষ হওয়ার, তো আমি তো ভালো মানুষ হতে চাইছি। ভালো মানুষ হতে গেলে একটা মানুষকে আগে হেল্প করা দরকার। উনি সত্যি অসুস্থ, প্রায় দিনই উনি এইভাবে মাথা ঘুরে পড়ে যায়, নিশ্চয়ই ভেতরে কোনো রোগের বাসা রয়েছে, সেটা যতক্ষণ না জানতে পারি ততক্ষণ ওনাকে ছেড়ে দিই কী করে বলো তো? ঝিল তখন বলে, কেন বলুন তো কেন? এই যে আপনি আমাকে নিয়ে এই সমস্ত কিছু করছেন, সবাই তো আমাকে অপমান করছে, আপনাকে নয়। তাই আমি বলছি, দয়া করে আমাকে নিয়ে আর বাড়াবাড়ি করবেন না, আমার যাই হোক না কেন হতে দিন, কিন্তু আপনি দয়া করে আপনার নিজের বাড়িতে থাকুন আর নিজের মানুষদের কথা শুনে চলুন। ঝিলকে তখন সাক্ষ্য বলে, তুমি চুপ করবে? আমি তো কথা বলছি, তোমাকেও বলতে হবে। দেখো ঝিল, সুস্থ হওয়াটা খুব জরুরি, আর আমি জানি তুমি এই বাড়িতে থেকে সুস্থ হবে, ওই বাড়িতে থেকে নয়, তাই তোমাকে আমি বস্তি থেকে এখানে নিয়ে এসেছি। ঝিল বলে, আপনারা আমার সেবা করলে আমার অনেক অস্বস্তিই হবে, এর থেকে যদি আমি আমাদের বাড়িতে থাকতাম তাহলে হয়তো আমার এতটা কষ্ট হতো না। তখনই বড় মামি বলে, দেখেছিস তো সাক্ষ্য, ওর নিজের মুখেই যখন এই কথাটা বলেছে তখনই কি তোর উচিত না ওকে ওর বাড়িতে দিয়ে আসার? কিন্তু না, তুই এখন ওকে সব সময় এই বাড়িতে রাখতে চাইছিস। এরপরেই তখনই দেখা যায় সাক্ষ্য বলে, রাখতে চাইছি, ওকে আমি দেখছি, মনিটরিং করছি শুধুমাত্র ওর শরীরের জন্যই। তখনই মা বলে, তার মানে তুই ওকে রোজ রাতে তোর ঘরে নিয়ে যাস শুধুমাত্র মনিটরিং করার জন্য? আর এটা শোনার পরে সাক্ষ্যর খুব খারাপ লাগে, বারবার করে বলে, তুমি যে কথাগুলো ভাবছো, যেগুলো বলছো, সেগুলোর সাথে
কখনোই মিল করে না আমার ক্যারেক্টারের। আমি শুধু এটুকুই বলছি, ও আমার পেশেন্ট, ওকে সুস্থ করার দায়িত্ব নিয়েছি, ওকে সুস্থ করব তবেই ছাড়বো, ব্যাস এইটুকুই, আর কিছু বলার নেই। তারপরেই ঝিলকে একটা প্রশ্ন করে সাক্ষ্যর মা আর বলে, এই তুই বলতো, তুই এরকমভাবে কতবার অজ্ঞান হয়েছিস আর কতবার ব্লাড দিয়েছিস, সত্যি করে বল। তখন ঝিল বুঝতে পারে যে এই যে সাক্ষ্য নিজের মায়ের মুখে মুখে তর্ক করছে, আর সেই জন্যই ঝিলের কাছে এসে ঝাল মেটাচ্ছে সাক্ষ্যর মা। ঝিলের কথা শুনে তখনই সাক্ষ্যর মা বলে, শোন, তোদের মতন মেয়েরা সব কিছু সইতে পারে, আবার কাউকে কন্ট্রোলও করতে শিখে যায়। তুই আজকাল আমার ছেলেকে কন্ট্রোল করছিস, ওকে নিজের হাতের মুঠোয় নিয়ে নিয়েছিস, তাই না রে? ঝিল বলে, বড় মামি, তোমার মনে হচ্ছে পুরো মাথাটাই খারাপ হয়ে গেছে। দয়া করে তুমি আর এ সমস্ত কথা বলো না, এগুলো শুনতে একদমই ভালো লাগছে না। দেখো, কোনো অন্যায় আমি করিনি, আমি কিন্তু বারবারই আমাদের বাড়িতেই থাকতে চেয়েছিলাম, উনিই আমাকে জোর করে এখানে নিয়ে এসেছে, কিন্তু উনি তো অপমানিত হচ্ছে, সাথে আমিও। আমি চাই না তোমরা কেউ আর আমাকে অপমান করো, তাতে আমি বাড়ি ফিরে যাচ্ছি, সেটাই হয়তো ভালো হবে। কিন্তু সাক্ষ্য তখন বলে, তুমি কোথাও ফিরে যাবে না, তোমাকে আমি ট্রিটমেন্ট করব, যখন বলেছি তো করব। সুস্থ হও, তারপর যেখানে খুশি যাও, আমার তাতে কোনো আপত্তি থাকবে না। আর মা, তুমি ওকে নিয়ে এত ইনসিকিউরিটিতে ভুগো না, সুস্থ হোক না, একবার সুস্থ হতে দাও, আমি নিজের বাড়িতে ওকে ফিরিয়ে দিয়ে আসবো। কিন্তু তোমার জায়গাটা এইভাবে নষ্ট করো না মা, তুমি অনেক খারাপ খারাপ কথা বলছো, যেগুলো শুনতে আমার একদমই ভালো লাগছে না। তাই বলছি, দয়া করে এই সমস্ত কথা বলা বন্ধ করো। ঝিলের প্রতি সাক্ষ্যর এত টান বেড়েছে, আর এটা দেখার পরে কিছুতেই নিজেকে ঠিক রাখতে পারে না সাক্ষ্যর মা, আর ভাবে কি করে এই মেয়েটাকে কত তাড়াতাড়ি বাড়ি থেকে বার করা যায়, বস্তিতে পাঠিয়ে দেওয়া যায়। কারণ এই মেয়েরা যদি চায় তো সব কিছুই নিজের দখলে নিয়ে আসতে পারে, স্বামীকে নিজের বশে আনতে পারে, কিন্তু সেটা কোনোভাবেই চাইছে না সাক্ষ্যর মা। কিন্তু ঝিল এসবের ঊর্ধ্বে, ঝিল কিছুই চায় না, ঝিল চায় সরে যেতে, কিন্তু সাক্ষ্যই ঝিলকে জোর করে নিজের বন্ধনে বেঁধে রাখতে চাইছে। ঝিলের প্রতি সাক্ষ্যর একটা দুর্বলতা জন্মে গেছে, সেই দুর্বলতা সাক্ষ্য টের পাচ্ছে না ঠিকই, কিন্তু সাক্ষ্যর মা বুঝতে পারে যে নিজের ছেলে এখন ঝিলের প্রতি মশগুল হয়ে রয়েছে। কিন্তু সাক্ষ্য বারবার করে এটা প্রমাণ করেছে যে সে শুধুমাত্র পেশেন্টের কথা ভেবেই এত কিছু করছে, না হলে সে এত কিছু কখনোই করতো না। ঝিল তখন ভাবে, আমাকে তো বেরোতে হবে, ব্লাড টেস্ট করাতে যেতে হবে, জানি না কী রোগের বাসা আমার মনের মধ্যে রয়েছে বা আমার শরীরে বাসা করেছে, তবে আমি চাই সুস্থ হতে। আমার যে এখনও অনেক দায়িত্ব নেওয়া বাকি আছে, মা, দিদি, ওরা নিশ্চয়ই আমাকে নিয়ে অনেক চিন্তা করছে। আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবারও সবার মাঝে ফিরে আসবো, আর তারপরে আবারও নিজের গান নিয়ে আবার সব কিছু প্র্যাকটিস শুরু করে দেব। কিন্তু ঝিলের কথা ভেবে ভেবেই সাক্ষ্যর চিন্তা বাড়তে থাকে যে ঝিলের ঠিক কী রোগ হয়েছে।